আইকনিক বিউটি কেয়ার স্টার ফ্যাশন অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ পর আরও একজনকে দেখতে পাবেন আপনাদেরই প্রিয় চ্যানেলের পর্দায়। এবং যে প্রিয় মানুষটি এই মুহূর্তে আমাদের সাথে আছেন তার কথার আগে এতটুকুই বলতে চাই যে অনুষ্ঠানের নাম হচ্ছে আইকনিক বিউটি কেয়ার স্টার ফ্যাশন। এখানে একজন আইকনিক লোক আছেন, তিনি একজন বিউটিফুল মানুষ এবং তিনি একজন তারকা এবং তিনি ফ্যাশন সম্পর্কে যথেষ্ট পরিমাণে সচেতন এবং সম্ভবত তার শুরুটাও হয়েছিল এই ফ্যাশন রিলেটেড জগতে। কথা বলছি আমাদের সবার প্রিয় তারকা ইমনের সাথে। ইমন দাদা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর ইমনের সাথে আমার যে সম্পর্কটা, সে সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে যখনই যেখানেই দেখা হয় আমরা খারাপ থাকলেও ভালো থাকি। অবশ্যই আমার একটা ইন্সপিরেশন পাই দুজনকে দেখলে। এবং প্রথম প্রশ্ন হচ্ছে যে যেটা আমি বললাম যে ফ্যাশন, তো আমরা জানি যে ইমন ভয়ঙ্করভাবে ফ্যাশন সম্পর্কে সচেতন এবং আমরা যখন ইমন হতে দেখছি তখন থেকে ইমন এরকম স্টার হওয়ার পরে না, আগের থেকে। তো ফ্যাশন জগতে ইমনের প্রবেশটা আসলে কি করে বা কার ইচ্ছায় যাচ্ছে? না, আমার ক্যারিয়ার শুরু হয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকেই, ওটা আমি বিলং করি। তারপরে আস্তে আস্তে অন্য প্রফেশনে গিয়েছি, গ্র্যাজুয়ালি গিয়েছি। বাট আমার ওই ফ্যাশনটা আমরা যখন স্টার্ট করি ওই সময়টা অনেক মজার ছিল। আমার ক্যারিয়ার শুরু হয়েছে ফটোশ্যুট দিয়ে। তখন ফটোশ্যুট মডেলও বলতো অনেকে যে ফটোশ্যুট মডেল। তারপরে আমরা বিভিন্ন জায়গায় যে আমরা র্যাম্পে হাঁটতাম, তারপরে এই রিলেটেড অনেক কাজ করেছি। তারপর আস্তে আস্তে শুরু হয়েছে তখন একটা ট্রেন্ড ছিল যে বিভিন্ন হাউজের কাজ করতাম। তখন ওনারা অনেক বাংলার মেলা, তারপরে শাহরুখ ভাই, এরকম অনেক হাউস ছিল, রং, বিপ্লব দা, এরকম আরও অনেক ছিল। এর মধ্যে আমাদের ওই সময় একজন ট্যালেন্টেড নিউ কামার ডিজাইনার ছিল, তখনই একটা ছাপ রেখেছিল পিয়াল হোসেন। তো সব মিলিয়ে আমরা একসাথে তখন কাজ করতাম আর কি। এরপরে আস্তে আস্তে ওই ফ্যাশন ইন্ডাস্ট্রিটা কিন্তু বেশ ওই সময় অনেক আলোচিত ছিল এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকেই কিন্তু আস্তে আস্তে মডেলিংয়ের যাত্রাটা শুরু হয়েছে। সো ওইভাবে আমার শুরু ক্যারিয়ার। অনেকে বলতো যে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বা মডেলিং করে এবং মডেলিং জগৎ থেকে আস্তে আস্তে চিত্র জগতে আসেন, তাদের মধ্যে সবাই না, অলমোস্ট দেখা গেছে যারা সফল হতে পারেনি, যে ক্ষেত্রে তোমরা ব্যতিক্রম হাতে গোনা। তো এই জায়গাটা কেন এরকম কেন হয় আমাদের দেশে? আমার কাছে মনে হয় যে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে যখন আমরা এসেছি ফিল্মে, আমরা আসলে যেটা হয়, ফ্যাশন ইন্ডাস্ট্রি কিন্তু ট্রেন্ডটা ফলো করে, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেন্ড ফলো করে। ফ্যাশন ইন্ডাস্ট্রি অলওয়েজ একদম লেটেস্ট ফ্যাশনটাকে অ্যাপ্লাই করে। তো আমরা যে সময় ফিল্মে এসেছি তখন ফিল্ম এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির একটা রিভার্স একটা ব্যাপার ছিল। যেমন ফ্যাশন ডিজাইনার যারা ছিলেন তারা লেটেস্ট কালারগুলো ফলো করতো, সলিড কালারটা তখন বেশি চলতো। কিন্তু ফিল্মে একটু রং চাটা ব্যাপারগুলো বেশি ছিল, একটু লাউড ব্যাপারটা বেশি ছিল। যে কারণে একটা তো হতোই। আমি যখন প্রথম এফডিসিতে যাই, আমি দেখা গেল যে একটা সলিড কালার শার্ট, ওটা হয়তো আমার ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য অনেক স্মার্ট লাগতো। ওইখানে গেলে যে কেন লাল পরনি, কেন একটু কালারফুল পরনি। তো এই আস্তে আস্তে ওইটা নিতে, অ্যাবজর্ব করতেও একটু কষ্ট হয়, অনেক সময় মেনে নিতেও কষ্ট হতো, কেন এই স্টাইল। তারপর যারা আসলে খাপ খাইয়েছিল এবং খাপ খাওয়ানোর পরে থেকেছে। আর সবচেয়ে বড় কথা, ভিতর থেকে তো একটা ক্ষুধা থাকতে হবে যেটা আমি থাকবো। আমি যেমন কখনো গিভ আপ করিনি যে আমি থাকতে এসেছি, আমি থাকবো শেষ পর্যন্ত, আমি এই ইন্ডাস্ট্রিতেই থাকতে চাই। ওই ইচ্ছাটাও, ওই তাড়নাটাও থাকতে হবে, আসলে অনেক স্যাক্রিফাইসও করতে হবে। তো যখন তোমাকে মোটামুটিভাবে দর্শকরা গ্রহণ করলেন এবং চিত্রনায়ক হয়ে গেল এবং প্রথম ছবির গল্প তো নিশ্চয়ই তোমার মনে আছে? একদমই। প্রথম শর্ট কিভাবে কি না হয়েছিল না হয়েছিল, তো তখন থেকে ইমনের আজকের এই যাত্রা যেটা আছে, এই যাত্রার মধ্যে অনেক রকমের ভ্যারাইটি এসছে এবং ফ্যাশন জগতের বাইরে একজন চিত্রনায়ক ইমনেরও বাইরে একজন কর্পোরেট চরিত্রেও আমরা ইমনকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি সে ওটিটি প্ল্যাটফর্মেও সিগনিফিক্যান্ট কাজ করছে। আমি ওটা নিয়ে একটু কথা এই মুহূর্তে বলবো, তারপর কর্পোরেট লেভেল ছাড়ছি না। তো যেটা হচ্ছে যে ওটিটিতে ইমনকে আমরা মায়া নামক একটি কাজে দেখেছি এবং যেটা যথেষ্ট পরিমাণে আলোচিত এবং সমাদৃত হয়েছে। এবং ও যেটা হয় না যে নিন্দুকেরা কিছু কথা বলবেই, যেমন অনেকেই বলতেন যে ইমন ভালো করে, বাট কতটুকুন ভালো করতে পারবে, ওটিটি তো একটু অভিনয় কেন্দ্রিক। একদমই। সেইখানে ইমন কিন্তু ওটা প্রমাণ করেছে যে চাইলে সব জায়গাতেই ভালো করা যায়। তো এই অনুভূতিটা ইমনের কিরকম যে ওটিটিতেও ইমন সফল? আমার আসলে আমি ডে ওয়ান থেকে আমার ক্যারিয়ার যখন স্টার্ট
মানে আমি যখন মডেলিংটা স্টার্ট করি তখন আমার তখন কিন্তু একটা গ্রুপ অ্যাড হতো, কিন্তু আমাকে বড় বড় জায়গা থেকে ফোন দিলে আমি গ্রুপ অ্যাড করবো না, আমি ভালো সিঙ্গেল, আমি কি সলো, মানে না বুঝেই বলতাম কথাগুলো। এরকম অনেকে মাইন্ডও করলো যে তো বেশি এখন এত কিছু, বাট ওই ক্ষুধাটা আমার ছিল বলেই আমার সবসময় চ্যালেঞ্জ দিতে আমি খুব পছন্দ করি। যে আমি যখন দেখলাম যে ওটিটিতে শুধুমাত্র নাটকের আর্টিস্টরাই কাজ করছে, তার মানে কি ফিল্মের অ্যাক্টররা কি অভিনয়টা করতে চায় না বা ভয় পায় না কি, আমি তখন বারবারই বলতাম যে আমি অ্যাক্টিং বেসড একদম, মানে যেই কাজটা ধরো তোমার যেই কাজটা এর সবচেয়ে প্রমিনেন্ট অ্যাক্টরকে দিয়ে, মানে তার নামই চলে আসে আগে, যে সে ছাড়া কেউ পারে না এরকম অ্যাক্টিং করতে। আমি বললাম যে ওই চরিত্রটা বা এর চেয়ে ডিফিকাল্ট চরিত্রটা আমি করতে চাই, আসলে আমি এই চ্যালেঞ্জটা সবসময় নিতে চেয়েছি। তো ফাইনালি রায়হান রাফি যে ক্যারেক্টারটা, এটা একটু অন্য টাইপের ছিল, মানে আমার টাইপের না, রিভার্স। তো আমি বললাম যে আমি এটা করতে চাই আসলে, এটার জন্য যত স্যাক্রিফাইস, মানে আমার আসলে প্রমাণ করারও অনেক কিছু আছে, মানে মানুষ যেন আমাকে আবার ভাবতে পারে যে না, ইমনকে দিয়ে যে কোনো ক্যারেক্টার সম্ভব। তো ওই জন্যই চ্যালেঞ্জটা নিয়েছি। আর যেহেতু অ্যাক্টিং বেসড কাজ আমার খুব পছন্দের, সো ওইটাও চ্যালেঞ্জ নিয়েছি। তো ফাইনালি আল্লাহর মতে এই একটা প্রজেক্ট করলাম। মানে অনেক কাজ হয় না যে একটু আলোচনার পাশাপাশি একটু সমালোচনা হয়, এই আমার ক্যারিয়ারে একটা কাজ দেখলাম, এটাতে আমি মানে একদম 0% কোনো সমালোচনা পাইনি, আলোচনাটাই ছিল, প্রশংসা পেয়েছি। সো মানুষ আসলে আমাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে চায়, সেটাও বুঝলাম আমি আসলে। তো পরবর্তীতে ডেফিনেটলি আমরা ইমন এরকম যেহেতু চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত, তো ইমনকে আমরা আরো এরকম বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টারে ডেফিনেটলি করতে দেব। ডেফিনেটলি। তো এবার আরেকটু পর্দার থেকে বেরিয়ে এসে এবার বাস্তবের কিছু ক্যারেক্টারে আসি। সেটা হচ্ছে যে একটা নতুন ক্যারেক্টার, সেটা হচ্ছে ইমন এখন কর্পোরেট লেভেলেও কাজ করছে এবং পুরো দস্তুরভাবে ইমনকে আমরা দেখতে পাচ্ছি একটা ভিন্ন আরেকটা চরিত্রে। তো এই জগৎটাতে এসে ইমনের কিরকম লাগছে? কারণ এটাও কিন্তু আমি একটা জিনিস মনে করি যে কর্পোরেট জগৎটাও অনেকটা না ফ্যাশন রিলেটেড, মানে খুবই পশ একটা ব্যাপার থাকে, তো ওই জায়গাগুলো মেনটেন করতে হয়। হ্যাঁ, তো এই জায়গাতে ইমন কতটুকু পারছে বা ভালো লাগছে ইমনের? আমার তো জাস্ট আমি কিছুদিন ধরে আমি রিমা খারলেনে তো মানে 7-8 মাস হয়ে গেছে অলরেডি। তো আমার কাছে মনে হয়েছে যে ফিল্ম যেমন একটা জগৎ, বড় একটা জগৎ, কিন্তু আমার কাছে মনে হয়েছে কর্পোরেটটা ফিল্মের থেকে আরো অনেক বেশি বড়, ব্যাপ্তিটা অনেক বড়, এবং এখানে অনেক চ্যালেঞ্জ আছে। ওই আমি বললাম না, আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। সো আমি যখন ডে ওয়ানে কর্পোরেটে গেলাম তখন বুঝতে অনেক কিছু কষ্ট হচ্ছিল, বাট এখন আমি অনেক কিছু বুঝে গেছি, মানে কিছুটা বুঝে গেছি, অনেক কিছু না। এবং আমি যেখানে কাজ করছি রিমা খারলেন, ওনারা দে আর ফ্যান্টাস্টিক, মানে আমার কাজের ধরনের সাথে ওনাদের কাজের ধরন সেম, মানে আমার অ্যাঙ্গেলটাও সেম, মানে ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড কাজগুলোর সাথে আমি জড়িত, আমি ছিলাম, এবং এখানেও সেম জিনিস। তো সেটা নিয়ে যেহেতু কাজ করছি আমি, তো সেগুলোর সাথে রিলেটেড, এবং বিভিন্ন প্রোগ্রাম, আমাদের তো প্রচুর প্রোগ্রাম হয় এবং ফ্যাশন শো। সো আমি যে কাজগুলো শুরুতে করে এসেছি সেগুলোর সাথে আবার পথ চলা শুরু হয়ে গেছে। সো এই ধরনের প্রোগ্রাম যেহেতু রেগুলার হচ্ছে, সো আমি খুব এনজয় করছি জায়গাটা, এবং একই সাথে আমার তো অ্যাক্টিং এর কাজও চলছে। সো সবকিছু মিলে আমি বলবো যে আমার এই জার্নিটা বেশ ভালোই যাচ্ছে। জার্নির সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা একটু আমি বলি। ইমন কিন্তু স্পোর্টস খুব পছন্দ করে, অনেক বেশি, তাই না? অনেক বেশি। এবং ইমন আমরা সবাই খুব স্পোর্টস লাভার, এবং আমাদের একসাথে আমরা অনেক ক্রিকেটও খেলেছি একসাথে। তো সেই ক্রিকেট প্রসঙ্গেই আসছিলাম যে সেখানেও কিন্তু সামহাউ সৃষ্টিকর্তা ইমনকে যুক্ত করে দিয়েছে। অনেস্টলি আমি আসলে যেই জিনিসগুলো নিয়ে আমি খুব ড্রিমি একটা মানুষ, আমি খুব ড্রিম দেখি, এবং আমি যেটা করতে চাই সেটা নিয়ে আমি অনেক বেশি ইমাজিন করি। তো এর মধ্যে আমি ক্রিকেটটা আমার বরাবরই, মানে আমি ছোটবেলায় খেলতাম, ইভেন মানে আমি প্রচুর খেলতাম, বিভিন্ন জায়গায় খ্যাপ খেলে বেড়ায় না ক্রিকেট, ওরকম টেপ টেনিসে প্রচুর খেলেছি। তো এবং আমি এত বেশি ক্রিকেট লাভার যে ক্রিকেটে আমি একটা ছবিও করেছি, হ্যাঁ, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, এবং সেটাতে আমি আর সাকিব ভাই ছিলাম, এবং আমরা দুজন মিলেই কিন্তু যে রিমা খারলান হয়ে আমরা যে ঢাকা ক্যাপিটালস দুজন এটার সাথে যুক্ত। সো ওই যেটা বললাম যে উপরওয়ালা কাছে কিছু চাইলে উনি সেটা স্বপ্নটা পূরণ করে। সো যেহেতু ক্রিকেট লাভার, এবার নিজেরা বসে ড্রাফট করেছি, সেই আনন্দটাও ওই ফিলিংটা কিরকম, যে অ্যাজ এ হিউম্যান বিইং বা নর্মাল অ্যাজ এ অডিয়েন্স হিসাবে আমরা দেখতাম যে, কিন্তু ওই জায়গাটাতে তুমি নিজেই বসছো, ড্রাফট করছো, তোমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে এটা ঠিক কিনা, বা মতামত জানানো হচ্ছে, মতামত জিজ্ঞেস করা হচ্ছে, হাউ ডাজ ইট ফিল? ফ্যান্টাস্টিক। ওই যে মানে আমি তো আইপিএল দেখেছি, বিপিএল দেখেছি, সো তখন থেকে আমি এই নিলামটা আমার খুব পছন্দ ছিল। সো ড্রাফটে যেহেতু নিজেরা গিয়েছি যে না এই প্লেয়ারটাকে কিনতে চাই, হ্যাঁ,
তো ক্রিকেট নিয়ে যেহেতু সেন্স আমার ছিল, আমি যখনই পেপার পড়ি আমি 2টা পাতা সবসময় সবার আগে চোখ দিই, বিনোদন আর খেলা। জি ভাই, আমারও একই অবস্থা। সো যেহেতু আমি বাংলাদেশের প্লেয়ার সম্পর্কেও টুকটাক আমার ভালোই আইডিয়া আছে, সো আমি বললাম যে না, ওই উইকেট কিপার হিসেবে সে ভালো, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। আর অনেকটা যেহেতু লটারির মাধ্যমে হয়েছিল, সো লাকিলি প্রত্যেকবারই সাকিব ভাই 2 নাম্বার হলে আমি 1 নাম্বার, বা সাকিব ভাই 1 নাম্বার হলে আমি আমরা আমাদের ওটাও খুব ফেভার করেছে। সো আমরা আমাদের টিমে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ফাস্ট বলার মুস্তাফিজুর রহমানকে নিয়েছি, ইভেন উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস, ওয়ান অফ দ্য স্টাইলিস্ট ব্যাটসম্যান, তানজিদ তামিম নেক্সট ফিউচার, এবং আরও অনেক ভালো ভালো বিদেশি প্লেয়ার নিয়ে আমাদের ঢাকা ক্যাপিটালস মাশাআল্লাহ খুব ভালো একটা টিম হয়েছে। কতটুকু এক্সপেকটেশন? আমরা তো চ্যাম্পিয়নশিপ ফাইট দেওয়ার জন্যই এসেছি, মানে ঢাকা ক্যাপিটালস যেহেতু আমাদের রাজধানী, সো রাজধানীকে চ্যাম্পিয়নশিপ না করে আর মান মর্যাদার বিষয় হয়ে গেছে। সো চ্যাম্পিয়নশিপটা হচ্ছে আমাদের মেইন টার্গেট আসলে। ওইভাবেই আমরা প্লেয়ার সাজাচ্ছি, সাজিয়েছি অলমোস্ট। যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, তার আগে একটা জিনিস জানতে চাই যে ইমন সবসময় একটা ইমেজ ধরে রেখেছে, সেটা হচ্ছে গুড বয় ইমেজ। এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে, কারণ ইন্ডাস্ট্রিতে তো আমরা অনেক দিন ধরেই বিলং করছি, তোমাদেরও আগে এসছি ডেফিনেটলি, এবং তোমাদেরকে ভাই হিসেবে পেয়েছি, এবং আগামী তো বাকি জীবনও একসাথেই কাটিয়ে দিব আমরা একসাথে। ইমনের কখন আমি ব্যাড ইমেজ, বিতর্ক থাকে না একটু, এই অ্যাঙ্গেলটা ইমনের কখন আমি ওভাবে আমি পাইনি অ্যাটলিস্ট। তো এটা কি ইমন মেনটেন করেছে নাকি না এটা হয়ে গেছে? না, ইমন তো আসলেই ভালো একটা ছেলে, যদ্দূর আমি জানি। বল। মানে এটা হয়ে গেছে বললে পুরোপুরি ভুল হবে। মানে মেইনটেন আপনি মানে তুমি যদি দাদা মেইনটেন না করো তাহলে সেটা কখনো মানে হয় না। আমি অলওয়েজ মেইনটেন করার ট্রাই করি। সো এটাই আসলে মানে মেইনটেনও করতে হয়। আমি যদি ভালো থাকতে চাই, আমি যদি মেইনটেন করতে চাই, আমি যদি আমার সিনিয়রদেরকে রেসপেক্ট না করি, মানে আমাদের অ্যাটলিস্ট কখনো কেউ বেয়াদব বলেনি না। সেটা হচ্ছে যারা সিনিয়র আছে, আমরা যাদেরকে এসে পেয়েছি, মাত্র আমরা এসেছি, কিন্তু তারা অনেক বছর কাজ করেছে। সাকিব ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, যারাই আছেন, আমরা এসে কিন্তু ওনাদেরকে রেসপেক্ট করেছি, সেই সম্মানটা দিয়েছি। সো কখনোই মানে দেখা গেল যে ওই অ্যাটিটিউড, আমরা যখন বাংলা লিঙ্ক করে যে সুপারস্টার একটা তকমা লাগিয়ে যখন এসে গেছি, মানে দেখানো দৌড়ে যেতাম ভাই আসসালামু আলাইকুম, মানে ওই আমার কাছে আমার সবসময় নতুন মনে হয় যারা সিনিয়র দেখি। হ্যাঁ, আমি যদি ওই সময়টা তাদের চেয়েও ভালো অবস্থানে থাকি, কিন্তু আমি দৌড়ে যে আমি তাদেরকে রেসপেক্ট করতাম। এই কারণে না ওই সিনিয়ররা এখনো আমাদেরকে পছন্দ করে। স্টার ফ্যাশন, স্টার ফ্যাশন। এই যে সিনিয়র জুনিয়র এদের মধ্যে যে শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ, সেই জায়গা থেকে আমি যেটা দেখেছি সাকিব ভাইয়ের সাথে তোমার একটা আলাদা বন্ডিং এই কর্পোরেট লেভেলে আসার অনেক আগে থেকে। এই বন্ডিংটা আসলে কি করে হলো? আমি সবসময় ন্যাচারাল থাকার চেষ্টা করি, মানে আমার ভিতরে এক বাইরে এক, এইটা আমি কখনো মানে অ্যাপ্লাই করি লাইফে, যে আমার ভিতরে যা আছে বাইরেও একই রকম আছে। আমি সবসময় মানুষের ক্ষতি করা থেকে আমি নিজেকে বিরত রেখেছি। বা একটা জায়গায় গেলাম, এটা খারাপ, ও খারাপ, আবার সামনে আসলে আমি সবচেয়ে বেশি প্রশংসা করছি, ওই টেন্ডেন্সি আমার মধ্যে নাই। আমি যাকে পছন্দ করি মন থেকেই করি, আর যাকে আমি অপছন্দ করি তাকে আমি এড়িয়ে চলি, তার নামে অ্যাটলিস্ট খারাপ কিছু বলি না। এটা হচ্ছে আমার টেন্ডেন্সি। সো আমি ওনার সাথে ইনোসেন্টলি মিশেছি, এবং ওনার সম্পর্কে আমি যেটা বলবো, উনিও খুব ইনোসেন্ট একটা ভালো মানুষ, ডেফিনেটলি। সো এই জন্যই আমরা যখন উনি ওনার প্রোডাকশন হাউস থেকে উনি আমাকে নিজে ফোন দিয়েছে, জীবন তুমি পাসওয়ার্ডটা তুমি করো, হ্যাঁ, এবং ফোন দিয়ে আমাকে যে অভিনয় করালো, এবং ওই সময় থেকেই ওনার সাথে আমার, এর আগে আমরা পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ঘুরেছি, পাসওয়ার্ড করেছি, তারপরে আমরা একসাথে এই যে কর্পোরেটে রিমার হারলেনে আমরা দুজন একসাথে অফিস করছি, আড্ডা মারছি। সো এই যে বন্ডিংটা না, একটা মানুষের সাথে মিশলে পরে তার ভেতরে যাওয়া যায়। তো ডেফিনেটলি আমারও যেরকম উনি অনেক পছন্দের, সো ওনারও পছন্দের জায়গায় হয়তো আমি আছি। একদম একদম। তো অনুষ্ঠানের যেহেতু একদম শেষ প্রান্ত, কথা দিয়েছিলাম দর্শকদেরকে, আমাদের একটা ট্রেডিশন আছে যে যিনি তারকা থাকেন, তিনি যদি চিত্র তারকা থাকেন, তার চিত্রটা এখানেও একটু দেখাই। অর্থাৎ আমাদের যে চিত্র, অর্থাৎ চলচ্চিত্র, সে চলচ্চিত্রের যে কোনো একটা গান। এখন ইনফ্যাক্ট আমি ইমনকে প্রশ্ন করতে পারি যে ইমনের তো অনেক সিনেমা, প্রত্যেকটা সিনেমার সবগুলো গানই কম বেশি ইমনের প্রিয় হতে পারে। ইমনের এমন কোনো গান আছে যেটা ইমনের প্রিয়, যেটা আমরাও জানলাম, দর্শকরাও ওটা দেখে? আমার তো দাদা, আমার মানে আমার ছবির সব গানই তো ডেফিনেটলি আমার পছন্দ হবে। ওটাই তো আমার মনে হয় যে তুমি, আমার তো অনেকগুলো ছবি তোমার জানা আছে, এর মধ্যে তুমি তোমার পছন্দের একটা গান দেখিয়ে দাও, আমার ওটা বেটার হবে। যদি ভিজুয়ালি বলি, সুরের জায়গা থেকে বলে আমার একটা গান খুব পছন্দ, সেটা ইফ আই এম নট রং, সিনেমাটার নাম হচ্ছে পদ্ম পাতার জল। হ্যাঁ, আমারও খুব পছন্দ, তাই না?
তাহলে আমরা ওটাই দেখি। দেখতে পারি। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য নিবেদিত হচ্ছে ইমন এবং বিদ্যা সিনহা মিম অভিনীত পদ্ম পাতা জল এই সিনেমার একটি গান। Star Fashion. বিউটিফুল। তো অনেকদিন পরে হয় না যে ভালো কিছু দেখলে ভালো লাগার একটা অনুভূতি কাজ করে। ডেফিনেটলি। আরেকটা জিনিস ইমন, সেটা হচ্ছে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্ত, সত্যি সত্যি এবার শেষ করছি। আমরা চাই যে ইমনের এই জয়যাত্রা অব্যাহত থাকুক, থ্যাংক ইউ। এবং আইকনিকের পক্ষ থেকে একটা চমৎকার গিফট হ্যাম্পার ইমনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটা ইমনের জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা, এবং থ্যাংক ইউ আইকনিককে এত সুন্দর একটা গিফট হ্যাম্পার আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এখন আমরা চট করে দেখে নেব একটা ফ্যাশনের ফটোশ্যুট এবং সেই সাথে একটা ফ্যাশন শো, যেটার কোরিওগ্রাফ করেছেন আমাদের সবার প্রিয় পিয়াল হোসেন। Star Fashion. প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দেবাশিস বিশ্বাস বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ ফ্যাশনের সাথেই থাকুন।